নামাজ আমাকে পড়তেই হবে। আমি খেলার মাঠে থাকি, হাসপাতালে বিছানায় থাকি, আমি ঠিক আছে আমি নামাজ পড়তেছি, আমি ভালো ক্রিকেট খেলবো, বিষয়টা এরকম না। আমি যদি প্র্যাকটিস না করি, আমি যদি সারাদিন নামাজ পড়ি, তাহলে তো আমি ভালো খেলতে পারবো না। ওই সময় সাকিব ভাইয়ের সাথে ছবিও তোলা হয়েছিল, আমি ফেসবুকে আপলোডও করছি। ফার্স্টে টার্গেট করতেছি এশিয়া কাপ, যাইতে পারতাম এবং গেলে খুব ভালো হইতো। ঈদুল আজহার ছুটিতে অন্য সবার মতো তানজিম সাকিবও বাড়িতে এসেছেন। তার কাছে তার ক্রিকেট জার্নি নিয়ে শুনবো, ঈদের মজার মজার স্মৃতি নিয়ে শুনবো। ঈদুল আজহা এসেছে, কোরবানির ঈদ, গরু কাটেন নিশ্চয়ই নিজ হাতে? না, আমার এখনো পর্যন্ত এক্সপিরিয়েন্স নাই, তবে ছোটবেলায় মাংস কাটতাম, কিন্তু গরু কোরবানি দেওয়ার এক্সপিরিয়েন্স নাই। এখন কি কাটা হয় মাংস? না, এখন আর কাটি না, ভয় লাগে হাতটা যদি কেটে যায়, কিন্তু দেখি, অনেক এনজয় করি। ছোটবেলার কথা বলছিলেন, ছোটবেলার এমন কোনো স্মৃতি আছে কোরবানির ঈদকে কেন্দ্র করে? সব থেকে মজার যে স্মৃতিটা, সেটা তো অবশ্যই হাটে যাওয়ার। একদিন দুই দিন আগে হাটে যাইতাম, ওইখানে মুড়ি ভাজা যে বেচতো, ওইটা নিয়ে ঘুরতাম, পুরো হাট হাট দেখতাম। তারপরে এই হাট থেকে ওই হাটে ছোটাছুটি, এই দিনগুলো খুব মিস করি। এখন যেতে পারি না ওই রকম, কারণ একটা নোন ফেস হয়ে গেছি আমার, এবং বিশেষ করে আমার উপজেলাতে সবাই চেনে, তো এইভাবে যেতে পারি না। তাও যাওয়ার চেষ্টা করি মাঝে মধ্যে, ভালো লাগে। চয়েস দেন যে এই কালারের গরু না এই কালারের গরু? কালারের, হ্যাঁ, একটা চোখের একটা সৌন্দর্য, এটা প্রেফার করি। কোনো স্পেসিফিক কালার ওরকম পছন্দ না, বাট চোখের যে একটা সৌন্দর্য আছে, যে গরুটা দেখে ভালো লাগতেছে, ওইটা বলি, আব্বাকে বলি যে এটা ভালো আছে, এটা দেখেন। 2024 টি-20 ওয়ার্ল্ড কাপের সময় আপনাদের ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে কোরবানির ঈদটা পালন করতে হয়েছিল, নিশ্চয়ই ওটা অন্যরকম একটা অভিজ্ঞতা। ওই অভিজ্ঞতাটা কেমন ছিল? এর আগেও আমরা বিদেশে ঈদ করছি। এর আগে আমরা যখন আন্ডার 19 ছিলাম, আমাদের ইউকেতে তখন ঈদ করা হয়েছিল, ওইটা ঈদুল আজহা ছিল। ক্যারিবিয়ান দ্বীপে ওইটা ঈদুল আজহা, এবং ওই সময় আমরা তো অনেক ভালো খেলতেছিলাম। ঈদের দিনের সকালের একটা ম্যাচ ছিল বাংলাদেশ সকালে নেপালের সাথে, ওইটা আপনি আমরা দারুণ জিতছিলাম। বোলিং করেছিলেন। জি, তো ওইটা মোটামুটি সিরিজটা ভালো যাচ্ছিল। তো যখন একটা সিরিজ বা একটা ওয়ার্ল্ড কাপ যখন ভালো যায়, তখন আসলে সব কিছুই ভালো লাগে। তো যেহেতু এর আগেও এক্সপিরিয়েন্স ছিল, ফ্যামিলিকে তো অবশ্যই মিস করছি। ওই সময় সাকিব ভাইয়ের সাথে ছবিও তোলা হয়েছিল, আমি ফেসবুকে আপলোডও করছি। সো ওভারঅল ভালো এক্সপিরিয়েন্স ছিল। ঈদের দিন খুব সম্ভবত ম্যাচ ছিল সন্ধ্যায়, আপনারা সকালে নামাজ পড়েছিলেন, হোটেলে খাওয়া দাওয়া করেছিলেন। তো ওই সময় রান্নার দায়িত্বে কারা ছিলেন, হোটেল কর্তৃপক্ষ নাকি নিজেরাই? না, আমাদের নাফিস ভাই অ্যারেঞ্জমেন্ট করছিলেন বাইরের থেকে, ওনারা রেঁধে নিয়ে আসছিল আমাদের জন্য আলাদা খাবার, এবং ওনারা বাংলাদেশি ছিল মনে হয়, হ্যাঁ বাংলাদেশি ছিল। ওনারা রান্না করে সেমাই টেমাই এগুলো নিয়ে আসছিল হোটেলে, আমরা নামাজ পড়ে তখন আমরা খাইছিলাম এটা। যারা বিদেশি থাকেন, আমরা তো দেখা যায় যে যারা অন্য ধর্মাবলম্বী হন, তারাও এই কালচারের সঙ্গে মিশে গেছেন, একসঙ্গে তারা এটা পালন করতে পারেন। যারা বিদেশি থাকেন, যেমন কোচিং স্টাফ কিংবা লিয়াজো অফিসার, তারা কিভাবে এই সব জিনিসের সঙ্গে অ্যালাইন্ড হয়? দেখেন, ওই জায়গাতে সবাই প্রফেশনাল, এবং আসলে যখন আমরা সবাই একসাথে থাকি, একটা ফ্যামিলির মতো হয়ে যায়। তো ওইভাবেই আসলে সময়টা তখন ভালোই কাটে, যেমন আমরা এনজয় করতেছি, আমাদের টিম ম্যানেজমেন্টরাও আসে আমাদের সাথে এনজয় করতেছে। সো এটা একটা ফ্যামিলির মতো বন্ডিং ক্রিয়েট হয়ে যায়, এবং আমরা যদি ওভারঅল হিসাব করি, আমাদের ফ্যামিলিতে যে পরিমাণ সময় থাকি, তার থেকে বেশি আমরা টিমের সাথে থাকি। কোরবানির ঈদের যে সার্থকতার জায়গাটা, ত্যাগের জায়গাটা, এবং আমাদের সমাজে অনেকেই থাকেন যারা অসচ্ছল, যাদের পক্ষে কোরবানি দেওয়াটা পসিবল হয় না, তো এই ব্যাপারটাকে আপনি ছোটবেলা থেকে ফিল করতেন? কোরবানিটা তো দেওয়ার মুখ্য বিষয় হলো গিয়ে, আমি আমার ভিতরের যাবতীয় কুশক্তিগুলো কোরবানি করব, এবং আল্লাহর জন্য আমি কোরবানি করতেছি, আল্লাহ যাতে আমার কোরবানি কবুল করেন, এটাই তো আমাদের মেইন উদ্দেশ্য থাকে। এবং সাথে সাথে আমাদের ভিতরে যাবতীয় যে খারাপ দিকগুলো আছে, সেগুলো আমরা কোরবানি করব। তো আসলে সবার যদি ক্ষমতা নাই, সবাই আল্লাহ ক্ষমতা দেয় না, কিন্তু এই বিষয়টাকে ফিল করাটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট মনে করি। আপনার মধ্যে ধর্মভীরুতার একটা ব্যাপার আছে, এটা কি ছোটবেলা থেকেই ছিল, নাকি কোনো একটা মাধ্যমে আপনার এই বিশ্বাসটা আরো বেড়েছে? ছোটোবেলা থেকেই আমার সারাউন্ডিং যারা ছিলেন, সবাই রিলিজিয়াস ছিলেন, সবাই নামাজ পড়তেন, এবং ওই ছোটোবেলায় যে আমি বন্ধুগুলো যেগুলো পাইছিলাম, ওইখান থেকে আসলে বিষয়টা আসা। আর নামাজ তো হ্যাবিট হয়ে যায়, নামাজ আপনি যখন কন্টিনিউয়াসলি পড়তে থাকবেন, তখন নামাজ না পড়লে অশান্তি শুরু হয়ে যায়। তো ছোটোবেলা থেকেই নামাজ পড়ার অভ্যাসটা ছিল। তারপরে যত বড় হয়েছি, তখন একটু পড়াশোনার দিকে ফোকাস হয়। আন্ডার 19 যখন মোহাম্মদ মৃত্যুঞ্জয়ের সাথে আমার পরিচয় হয়,
তখন ওর 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 কাছে আমি বই পড়ার একটা অনুপ্রেরণা পাই, তখন থেকে বই পড়ার দিকে একটা মনোযোগ আসে। তো ওভারঅল ওইভাবে আর কি ছোটোবেলা থেকেই নামাজের প্রতি একটা টান ছিল, পাশাপাশি এরপরে যখন স্টাডি শুরু করলাম ওইটা আসলে আরেকটু ধর্ম সম্পর্কে আমার জানার আগ্রহ বাড়াইছে। কি ধরনের বই পড়তেন? বেশিরভাগ সময়ই রিলিজিয়াস টাইপের বই পড়তাম, আকীদা সম্পর্কে বই, ফিকহ সম্পর্কে বইকেও পড়া হয়েছে, এবং যেগুলো আত্ম উন্নয়নমূলক বই আছে যেগুলো প্রথম দিকে তো একটু মোটিভেশনাল বই পড়তাম। আপনি বিকেএসপিতে ছিলেন এবং বিকেএসপির স্টুডেন্টদের যে একটা প্রথা থাকে, পাঁচ ওয়াক্ত নামাজেরও একটা প্রথা থাকে, ফজরে জোর করেও ওঠানো হয়, একটা পর্যায়ে দেখা যায় যে ওটা অভ্যাসে পরিণত হয়। বিকেএসপি কি এই ক্ষেত্রে আপনাকে হেল্প করেছে বলে মনে হয়? অনেক হেল্প করছে, কারণ বিকেএসপিতে প্রত্যেকটা বিষয় ছিল টাইমলি। ওইখানে গিয়ে আমার লাইফ পুরোপুরি ডিসিপ্লিন হয়ে যায়। আপনি সব কিছু টাইমের মধ্যে, আপনার এখানে নামাজ মিস হওয়ার কোনো চান্স নাই। আপনি জানেন প্র্যাকটিস এই টাইমে, আমার খাবার এই টাইমে, আমার স্কুল এই টাইমে। তো আমার সব কিছু আসলে ম্যাচ আপ করা যায় খুব ইজিলি রিলেট করা যায়, এবং ওইটা আসলে আরও ডিসিপ্লিন হইতে অনেক বেশি হেল্প করছে আমাকে। এবং দেখা যায় যারা স্পোর্টসম্যান থাকেন তাদের মধ্যে এই ব্যাপারটা অনেক বেশি থাকে। তারা, আমি দেখি যে প্রায় সকল ক্রিকেটারই নামাজ পড়েন এবং মাঠে ম্যাচ চলাকালে একটু ব্রেক পেলেই নামাজটা পড়েন। এই বিশ্বাসটা নিশ্চয়ই কাজ করে যে আমি খেলতেছি তো ঠিকই আছে, পাশাপাশি আল্লাহ তাআলা আমাকে সাপোর্ট করবেন যদি আমি তার ইবাদতগুলো পালন করি। নামাজ আমাকে পড়তেই হবে। আমি খেলার মাঠে থাকি, হাসপাতালে বিছানায় থাকি, আমি জার্নিতে প্লেনের মধ্যে থাকি, বাসের মধ্যে থাকি, নামাজ কখনো মিস দেওয়া যাবে না। নামাজ এটা হলো কি ফরজ, কম্পালসারি, নো এক্সকিউজ, নামাজ আমাকে পড়াই লাগবে। আর খেলাতে ভালো করা খারাপ করা আসলে এগুলা, হ্যাঁ, আপনাকে হয়তো হেল্প করবে ডিসিপ্লিনে রাখার জন্য, আপনাকে হয়তো ডিসিপ্লিনে রাখবে, রাইট ট্র্যাকে রাখবে, আপনি হয়তো ডিস্ট্রাক্টেড হয়ে যাওয়ার চান্স কম যদি আপনি আল্লাহকে মানেন। কিন্তু এটার সাথে আসলে স্পোর্টসের এরকম আমি কোনো সম্পর্ক দেখি না। আমি ঠিক আছে, আমি নামাজ পড়তেছি, আমি ভালো ক্রিকেট খেলবো, বিষয়টা এরকম না। আমি ভালো প্র্যাকটিস করলে আমি ভালো ক্রিকেট খেলবো, কিন্তু নামাজ আমাকে ডিসিপ্লিনে রাখবে। এবং সব কিছুই তো আল্লাহ রেখেই রাখছেন, তবে এটাই আর কি, আমি যদি প্র্যাকটিস না করি, আমি যদি সারাদিন নামাজ পড়ি, তাহলে তো আমি ভালো খেলতে পারবো না। মৃত্যুঞ্জয়ের কথা বলছিলেন, তার সঙ্গে আপনার বেশ গভীর বন্ধুত্ব, এবং যতটুকু আমরা জানতে পেরেছি যে আপনারা দুইজন মিলে একটা মসজিদও নির্মাণ করেছেন। এইটার উদ্দেশ্য কি ছিল? না, আমরা দুজন মিলে না, ওইটা হলো গিয়ে আমাদের গ্রামে একটা মসজিদ আমরা নির্মাণ করছি, সালাফি মসজিদ, এবং মোহাম্মদ ওইখানে আসছিল, ওকে নিয়ে আসছিলাম আমি, যে আমরা যেদিন ওইটা ওপেনিং করি শুক্রবারের খুতবার মাধ্যমে, তো ওকে আমি ইনভাইট করছিলাম, আয় মসজিদ দেখে যা। তো মোহাম্মদের প্ল্যান আছে ওর এলাকায় ও মসজিদ বানাবে, এবং ওইখান থেকে একটা দাওয়াতি একটা সেক্টর ক্রিয়েট হবে, একটা মার্কাজ ক্রিয়েট হবে যেখান থেকে মানুষকে দাওয়াত দেওয়া যাবে। ওই উদ্দেশ্যে আমি আমার এলাকাতে ওই মসজিদটা আমরা সবাই মিলে নির্মাণ করছি, যাতে ওইখান থেকে মানুষকে সঠিক ইসলামটা দাওয়াত দিতে পারি। যেহেতু অনেক মানুষ ফেসবুকে ফলো করেন, ওনারা আমাদেরকে চিনেন, তো দেখা যায় যে আমরা একটা কথা বলে মানুষ শোনে। তো এই জিনিসটাকে আমরা আল্লাহর জন্য কাজে লাগাতে। এখন ক্রিকেট নিয়ে একটু যাই। এই মুহূর্তে ইনজুর্ড আছেন, ইনজুরির কি অবস্থা? 2 সপ্তাহ গেছে, ইনশাল্লাহ আরও 5-6 সপ্তাহ পর একটা এমআরআই হবে। তো এখন আসলে আপনার তো জানেন ফ্র্যাকচার ধরা পড়ছে, সো এটা হিল হওয়ার জন্য ডাক্তাররা সময় দিচ্ছেন। আপনার যখন প্রথম ধরা পড়লো এরপরে আপনি ম্যাচে ফিরেছিলেন, মাঠে ফিরেছিলেন, আপনার কি মনে হয়েছিল যে তখন যদি মাঠে না ফিরতেন এটা এতটা বড় আকার ধারণ করতো না? একটু ডায়াগনোসিস আমাদের একটু লেট হয়ে গেছে। যখন প্রথম ধরা পড়ছে, ওয়ার্ল্ড কাপ আমাদের মিস হয়ে গেছিলো, তারপর একটা অদম্য টি-20 টুর্নামেন্ট খেলেছিলাম, ওই সময়টা আমার পেইনটা শুরু হয়। তো ওই সময় যদি হিসাব করেন আর আমার যদি ডায়াগনোসিসটা চিন্তা করেন, তাহলে 3 মাস আমরা অলরেডি লেট। তো এটা আসলে আল্লাহরই ইচ্ছা। তো হয়তো এই 3 মাস লেট না হলে আমি 3 মাস আগে থাকতাম, এটাই আর কি। কিন্তু যাক আলহামদুলিল্লাহ, এখন কনসেন্ট্রেশন করা উচিত কীভাবে এটা হিল হওয়ার পর আমি কীভাবে কত দ্রুত মাঠে ফিরতে পারি। তাছাড়া তো আমার হাতে কোনো এখন অপশন নাই, এটা নিয়ে আফসোস করেও লাভ নেই। এই মুহূর্তে বাংলাদেশি পেসারদের একটা স্বর্ণযুগ চলছে বলা যায়, যে আপনি হাতে গুনে 10 জন বোলারের নাম আরামসে বলে দিতে পারবেন। একটা টাইম ছিল যে 2 জন পেস বোলারের পর তৃতীয় পেস বোলারের নামটা আসলে আমরা বলতে পারতাম না, ওই সিচুয়েশন ছিল না। এজন্য মনে হয় কি না যে যারা পেস বোলার কিংবা আপনার মতো পেস বোলিং অলরাউন্ডার, তাদের জন্য জার্নিটা একটু কঠিন? এটা কখনোই কঠিন, এটা সব থেকে একটা ভালো দিক। এবং এই কালচারটা আছে ইন্ডিয়াতে, আমাদের তো এখানে পেস বোলারদের মধ্যে কম্পিটিশন বেশি, ইন্ডিয়াতে সবগুলা সেক্টরে কম্পিটিশন বেশি। তখন কি হয়, তখন ভালো ভালো প্লেয়ার বেশি প্রডিউস হয়, এবং আমাদের কষ্ট করার মন মানসিকতা তখন আরও বেশি বাড়ে। কারণ আমি জানি আমার পেছনে আমার 2-3 জন ব্যাকআপ আছে, তো আমার আরও ভালো হইতে হবে, আমার কম্পিটিশন তো আমার সাথে।
আমি নিজেকে কত বেশি ইমপ্রুভ করতে পারি। আমি যদি এখন তাসকিন ভাইয়ের সাথে কম্পিটিশন করি, ফিজ ভাইয়ের সাথে কম্পিটিশন করি, তাইলে হবে না। ওনারা টোটালি ডিফারেন্ট, আমি টোটালি ডিফারেন্ট। আমি কীভাবে আমাকে আগায় নিতে পারি এটাতে আমাদের কনসেন্ট্রেশন করা উচিত। তো কম্পিটিশনটা থাকলে কি হয়, তখন এই মন মানসিকতা ক্রিয়েট হয়, আচ্ছা আমি যেখানে আছি আমার আরও নিজেকে ইমপ্রুভ করে নিয়ে যেতে হবে, নাহলে ওনারা তো আমার থেকে ভালো খেলতেছে, আমার ম্যাচ পাইতে গেলে ওনাদের থেকে ভালো খেলতে হবে, তাইলে আমার আরও ভালো করতে হবে। তো এই ভালো করার ক্ষুধা থেকে একটা গুড টিম ক্রিয়েট হয়। ব্যাটসম্যানরা রান করলেই তো আমরা বলাররা ম্যাচ জিতাতে পারবো। এখন ব্যাটসম্যানরা যদি রান না করে বা বলাররা যদি উইকেট নিতে না পারে তাহলে তো ম্যাচ জিতবে না। তো যখন একটা ব্যাটসম্যানদের ভালো কম্পিটিশন থাকবে, বলারদের মধ্যে একটা হেলদি কম্পিটিশন থাকবে, তখন আলটিমেটলি টিমের লাভ, দেশের লাভ, তখন টিমটা উপরের দিকে যাবে। পেস বোলারদের কি হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে? হ্যাঁ আছে, ওইটা আছে আমাদের। শনের সাথেও আছে, শন টেটে একটা গ্রুপ পরিচালনা করে, আবার অ্যানাল ডোনাল্ডও একটা গ্রুপ পরিচালনা করেন। তো এখানে আমাদের প্রায়ই কথা হয়। বেশিরভাগ সময় ম্যাচের আগে ডোনাল্ড আমাদের গুড উইশ জানে একটা মেসেজ লেখে, আমরা ওটা রিপ্লাই দিই। আবার যখন কেউ খুব ভালো বোলিং করতেছে তাকে মেনশন করে মেসেজ দেয়, ওইটাও আমরা রেসপন্স করি। ধরেন কোনো একটা ঝামেলায় পড়লেন কোনো একজন পেস বোলার, ডোনাল্ডের যে গ্রুপটা আছে আপনাদের সঙ্গে, ওই গ্রুপটাই আপনারা শেয়ার করেন জিনিসটা? হ্যাঁ অবশ্যই, এটা আসলে ম্যাক্সিমাম সময় হয় প্রাইভেটলি সবাই শেয়ার করে। আমি একটা বিষয় নিয়ে স্ট্রাগল করতেছি তখন আমি প্রাইভেটলি যাই, মানে যার কাছে আমি বেশি কমফোর্ট ফিল করি বা যে আমাকে বেশি বোঝে। যেমন আমাকে সব থেকে ভালো বোঝে করি, হাই পারফরমেন্সে। হ্যাঁ, ও আমাকে খুব ভালো বোঝে। তখন আমি যখনই প্রবলেম ফেস করি আমি ওকে ডাইরেক্টলি মেসেজ দিই, এবং ও আমাকে মেসেজ দেয় অনেক সময় যে সাকিব এটা আমার কাছে একটু মনে হইতেছে, তুমি এটা করতে পারো, এবং আমায় খুবই ভালো রেজাল্ট পায় ওর সাথে কথা বলে। এই যে তারা আপনাদের সঙ্গে নাই, ন্যাশনাল টিমের সঙ্গে এখন আর নাই, স্টিল আপনাদের সঙ্গে যোগাযোগ রাখছেন, আপনাদের ওন করছেন এক প্রকার, এইটা শিষ্য হিসেবে কতখানি ভালো লাগা কাজ করে? কারণ একমাত্র ভালো শিষ্য হলেই শিক্ষকরা কিন্তু তাদেরকে মনে রাখেন। অবশ্যই, এবং এটা আরেকটা বিষয় মনে রাখে যে ওনারা কমার্শিয়াল না, ওনাদের কিন্তু কন্ট্রাক্ট শেষ, ওনারা চাইলে চলে যেতে পারতো, স্টিল দে আর হেল্পিং আস। তার মানে কি ওনারা অবশ্যই, এবং একজন ভালো প্লেয়ার, একজন লেজেন্ড প্লেয়ার, একজন ভালো কোচের বৈশিষ্ট্যটাই এটা, সে কখনো কন্ট্রাক্ট বা টাকা এগুলো দিয়ে সে বাছবিচার করবে না, সে আপনাকে হেল্প করতে চাইবে যেখানেই হোক। নাহিদ রানা দারুণ করছেন আপনাদের সঙ্গে, আন্ডার-19 উনি ক্যাম্পে ছিলেন, সেকেন্ড আন্ডার-19টা যেটা আপনি খেলেছিলেন ওয়েস্ট ইন্ডিজে, যদিও তিনি ওই প্রসেসে ছিলেন না দেখে শেষ পর্যন্ত তাকে ওয়ার্ল্ড কাপে নেওয়া হয় না, তাকে এনসিএল থেকে আনা হয়েছিল সেবার, কিন্তু তিনি এখন ওয়ার্ল্ড ক্রিকেটটা ডমিনেট করছেন, ফ্র্যাঞ্চাইজি লেভেলটাও ডমিনেট করছেন। অ্যাজ আ কলিগ কিংবা অনেকটা বন্ধুর মতো কেমন লাগে তাকে দেখে এভাবে? যারা ইয়াং প্লেয়ার আছে তাদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই যে আমরা যখন 2022 সালে ওয়ার্ল্ড কাপ টিম দেওয়া হয় তখন নাহিদকে টিমে রাখে নাই। এখন সে বাংলাদেশে অনেক ভালো বোলিং করতেছে, প্রত্যেকটা জায়গায় ওয়ার্ল্ড ক্রিকেটও ভালো বোলিং করতেছে। তার মানে কি আমি যদি একটা জায়গা থেকে বাদ পড়ি আমি কি খেলা বাদ দিয়ে দিব বা আমি কি হাল ছেড়ে দিব? কখনোই না, এটাই হলো গিয়ে লাইফ। তো আমি যারা ইয়াং যারা আছে, যারা আপকামিং ক্রিকেটার, তাদেরকে বলবো যে কখনোই যাতে হাল ছেড়ে তারা না দেয়। নাহিদ একটা জ্বলন্ত প্রমাণ, সে আন্ডার-19 মেইন টিমে ছিল না, কিন্তু সে এখন বাংলাদেশ স্টেট স্কোয়াডে আছে, ওডিআই স্কোয়াডে আছে, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতেছে। ওর সাথে আমার প্রত্যেক দিনই কথা হয়, আমরা খুবই খুবই ক্লোজ, এবং অনেক বিষয় নিয়ে ডিসকাস হয়। বেশিরভাগ ডিসকাস হয় ক্রিকেট আর ইসলাম, এই দুইটা সাবজেক্ট নিয়ে সব থেকে বেশি ডিসকাস হয়। রিশাদ হ্যাজ দ্য সেম স্টোরি টু, তিনিও আপনাদের সঙ্গে ওই আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে ছিলেন না, এখন ওয়ার্ল্ড ক্রিকেটেরই হটকেক রিশাদ। তো রিশাদও তো এই জায়গা থেকে একটা অনুপ্রেরণা। রিশাদ অবশ্যই অনুপ্রেরণা। রিশাদের কাহিনীটা কীরকম, সে আন্ডার-19 থেকে বাদ পড়ে কিন্তু সে টিমের সাথে ট্যুর করতে গেছে। তো এ টিম তো আপনি আন্ডার-19 থেকে বের হওয়ার পরে এইচপি, তারপরে বড় জায়গা। হ্যাঁ বড় জায়গা। ও কিন্তু প্রথম দিকে একটু স্ট্রাগল করতেছিল, ম্যাচ পাইতো না ডোমেস্টিকে, ওরা ম্যাচ খেলাইতো না, কিন্তু এখন সবগুলা ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতেছে, ন্যাশনাল টিমে ভালো খেলতেছে। ইন্ডিয়ার এগেনস্টে তানজিম হাসান সাকিব সবসময় ভালো করে, যদি আন্ডার-19 লেভেল বলি, আপনার ডেবিউ বলি ইন্টারন্যাশনাল অ্যারেনায়, কিংবা লাস্ট যে আমরা সিরিজটা খেললাম ইন্ডিয়াতে, সেখানেও আপনি ভালো বোলিং করেছেন। এশিয়া কাপেও যে ব্যাটারকে কেউ খেলতে পারতো না, বল করতে পারতো না, অভিষেক শর্মা, তার এগেনস্টে আপনি সফল হয়েছেন, যদিও ক্যাচটা পড়ে গিয়েছিল দেখে উইকেটটা আসেনি। সামনে ইন্ডিয়া, তানজিম সাকিবের তখন হয় কি? এনজয় করি আসলে ওদের সাথে, তো ওরা সবসময় অ্যাটাকিং মুডে থাকে। তো আমারও একটাই কথা, অ্যাটাক ইজ দ্য বেস্ট ডিফেন্স। কেউ যদি আমাকে অ্যাটাক করে আমিও তাকে অ্যাটাক করব। তো আমার ওই অ্যাটাকিং মাইন্ডসেটই থাকে যে এখানে কোনো ডিফেন্সিভ অপশন নাই যে আমি ওভারটা কুড়মোতে বের হয়ে যাব, না, আমিও অ্যাটাক করব, আমি তার উইকেট নেওয়ার চেষ্টা করবো, মারলে মারছে। আপনি 2024 টি-20 ওয়ার্ল্ড কাপটাও খুবই ভালো করেছিলেন, আপনার প্রথম টি-20 ওয়ার্ল্ড কাপ। 24-এর ওয়ার্ল্ড কাপটা তানজিম সাকিবকে নতুন করে চিনিয়েছিল, আপনার মধ্যে যে ম্যাচিউরিটিটা আছে সেটা আপনি শো করেছিলেন। ওই ওয়ার্ল্ড কাপটার যদি স্মৃতিচারণ করতেন। একদম লাস্ট মুহূর্তে আমাকে কল দেওয়া হয়
আমার জায়গায় সাইফুদ্দিন ভাই যাওয়ার কথা ছিল, একদম লাস্ট মুহূর্তে তারা আমাকে পিক করে। এবং আমারও ম্যাচ খেলার কথাও ছিল না, শরীফুলের খেলার কথা ছিল। শরীফুল ইনজুর্ড হওয়ার পরে আমি চান্সটা পাই। তো আসলে এগুলো আমি চিন্তা করি নাই, আমি চিন্তা করছি আমাকে প্র্যাকটিস ম্যাচে সুযোগ দেওয়া হয়েছে, ভালো জায়গায় বল করার চেষ্টা করছি। তারপর যখন মেইন ম্যাচ আসলো, শ্রীলঙ্কার সাথে ফার্স্ট ম্যাচে ভালো খেললাম। তারপরে আপনার নেদারল্যান্ডের সাথে ছিল, নেপালের সাথে ছিল, আফগানিস্তানের সাথে ছিল, সাউথ আফ্রিকার সঙ্গে আপনি সাউথ ভালো বোলিং আফ্রিকার সাথেও, করেছিলেন। হ্যাঁ ইয়েতে নিউ ইয়র্কে। তো আমি যেখানেই আমি চেষ্টা করছি আর কি ভালো জায়গায় বোলিং করে যাব, এত কিছু চিন্তা করি নাই কি হইতেছে না হইতেছে, কি হবে না হবে। যেহেতু আমার ফার্স্ট T20 ওয়ার্ল্ড কাপ, আর উইকেটও হেল্প ছিল, আমি চেষ্টা করছি এনজয় করা। ইন্ডিয়ার সাথেও ভালো বোলিং করছিলাম এখানে। 26-এর ওয়ার্ল্ড কাপে তো আপনি আরো বেশি পরিণত ছিলেন, খেলতে যেতে পারলেন না, একটু আফসোস লাগে? অনেক আফসোস লাগে, অনেক বেশি আফসোস লাগে আসলে। যাইতে পারতাম এবং গেলে খুব ভালো হইতো, কিন্তু কিছু করার নেই। আপনাদের কোনো সিদ্ধান্ত জানাতে দেওয়ার সুযোগ হয়েছিল কিনা? না, আসলে একদম লাস্ট মুহূর্তে ওনারা আমাদেরকে, যেদিন আপনারা সবাই জানেন আমাদের সবাই যেদিন ডাকা হয়েছে, ওনারা অলরেডি ডিসিশন হ্যাভ বিন মেড, ডিসিশন হয়ে গেছিলো, আমাদেরকে জাস্ট জানানোর জন্য এখানে ডাকা হয়েছিল। লাস্ট 1 বছরে আমরা দারুণ ক্রিকেট খেলেছিলাম T20-তে, এবং এই নিউজিল্যান্ড সিরিজেও কিন্তু সেটা রিফ্লেকশন দেখা গেছে। নিউজিল্যান্ডকে আমরা হারিয়েছি, দলটার মধ্যে একটা বন্ডিং ক্রিয়েট হয়েছিল, সবাই বলা বলি করতে শুরু করেছিল দিস ইজ দ্য টিম। সেই জায়গাটায় ওয়ার্ল্ড কাপ খেলতে না যাওয়া টিমের বাদবাকি ক্রিকেটারদের অবস্থা? সবাই কষ্ট পাইছে এবং সবাই খুব রেডি ছিল, কারণ আমরা প্রচুর T20 খেলছি 25-এ, মানে সবই T20 খেলছি আমরা। তো আমরা খুব ভালো প্রিপেয়ার ছিলাম এবং আমরা আমাদের গেম সম্পর্কে আমাদের আইডিয়া ছিল, আমরা জানতাম আমরা কত রান করলে ডিফেন্স করতে পারবো বা কত রানে অপোনেন্টকে আটকালে আমরা চেস করতে পারবো। খুব ভালো আইডিয়া হয়ে গেছিলো আমাদের, এবং টিমে খুব বেশি চেঞ্জ হয় নাই, সবাই মোটামুটি আমরা অনেক দিন ধরে একসাথে 17-18 জন ক্রিকেটার 1 বছর ধরে এক বছর খেলছে। এক্স্যাক্টলি। তো আসলে ভালো হইতে পারতো, কিন্তু এটা তো আমরা যাইতে পারি না এখন। আপনারা তো আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন। তানজিম সাকিব বাংলাদেশ সিনিয়র লেভেল টিমের হয়ে চ্যাম্পিয়ন হবে কবে? ইনশাল্লাহ খুবই তাড়াতাড়ি। আমরা ফার্স্টে টার্গেট করতেছি এশিয়া কাপ। এশিয়া কাপ আমরা ফার্স্ট টার্গেট করতেছি। আমরা যদি ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি এশিয়া কাপ জেতার আমরা চেষ্টা করব, এরপর আস্তে আস্তে ইনশাল্লাহ আমরা বড় লেভেলের দিকে ফোকাস করব। আপনি কি বিশ্বাস করেন কিনা যে দিন শেষে ওই ট্রফিটাই একটা দলের পরিচয়, কিংবা ওটাই আসলে সবকিছু সাক্ষ্য দেয়? এটা খুব বেশি আমি বিশ্বাস করি। যারা এই ট্রফি জিতছে তাদেরকেই পুরো ওয়ার্ল্ড অন্যভাবে ট্রিট করছে এবং তাদেরকে মানুষ মনে রাখছে। যারা যারা সেকেন্ড হয়েছে, যারা রানার্স আপ হয়েছে, তাদেরকে কেউ মনে রাখে নাই। আপনি নিউজিল্যান্ডের কথাই ধরেন, যে ওয়ার্ল্ড কাপটা ইংল্যান্ডের সাথে হারলো। তো পুরো টুর্নামেন্ট ভালো খেলে আসছে, বাট ফাইনালে জিততে পারে নাই। তো আমি মনে করি যে ট্রফি ডিফাইন করে, ট্রফি একটা টিমকে অন্য লেভেলে নিয়ে যেতে পারে। আমরা যদি একটা ট্রফি জিতি, বাংলাদেশের ক্রিকেট আরও অনেক বেশি আগায় যাবে। আপনি ইদানিং ব্যাটিংয়েও বেশ ভালো করছেন, ব্যাটিং নিয়ে আপনার আলাদা পরিকল্পনাটা কি? আমি যখন বিকেএসপিতে ছিলাম, আমি ব্যাটিং দেখতাম ব্যাটসম্যানদের লম্বা সময় ধরে। অনেক সময় আছে বলাররা, তো ওই ব্যাটিং দেখে 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 ব্যাটসম্যানরা ভি শেপে খেলতেছে। তো ওইটা আমি আস্তে আস্তে কপি করতে করতে এক সময় দেখি আমি রানও করতেছিলাম ম্যাচের মধ্যে। তখন আমাকে কোচ বলা শুরু করলো যে তোমার ভিতরে প্রসপেক্টটা আছে, তুমি ব্যাটিং পারো, তুমি জানো কেমনে ব্যাটিং করতে হয়। আমি কখনোই প্রেশার নিই না, আমি বোলিংটা সবসময় ফোকাস করি, কিন্তু আমি চেষ্টা করি ব্যাটিংয়ে যখন যাব আমি আমার উইকেট ফ্রিলি দেবো না অপোনেন্টকে। তারা কষ্ট করে আমার উইকেট নিয়ে নিক, আমি কখনোই ফ্রিলি আমার উইকেট দিতে যাবো না অপোনেন্টকে। থ্যাংক ইউ সাকিব। সাকিবের সঙ্গে এতক্ষণ ধরে আমরা নানা বিষয়ে কথা বলছিলাম। সাকিব চ্যাম্পিয়ন ব্লাড, দিন শেষে তার ওই চ্যাম্পিয়নশিপটাই লক্ষ্য। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, সিলেট।